জয়গুরু। আপনারা যার ছবিটি দেখতে পাচ্ছেন এই ইষ্টপ্রাণ দাদাটির নাম হচ্ছে বিশাল রয়। ইনি মুম্বাই মহারাষ্ট্রে থাকেন। উনি একজন খুব ভালো মিউজিশিয়ানও বটে, খুব সুন্দর গানও করেন। তিনি সম্প্রতি কিছু দয়ালের কৃপা অনুভব করেছেন ডিপি ওয়ার্কের কাজের সময়তে। সেই কাজের অনুভূতি, সেই সমস্ত কিছু অনুভূতি উনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আশা করি এমন অনুভূতি আমরাও ডিপি ওয়ার্ক করার সময় পেয়েছি, তাই না? সকলকে জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদার দয়ায় সমগ্র ভারতবর্ষব্যাপী এক বিশাল কর্মযজ্ঞ চলছে, ডিপি ওয়ার্ক। এই ডিপি ওয়ার্কে আমরা যারাই অংশগ্রহণ করছি, যারাই তাকে ভালোবেসে তার কাজ করার চেষ্টা করছি, আমার বিশ্বাস যে প্রত্যেকে আমরা কোনো না কোনোভাবে পরম প্রেমময়ের দয়া অনুভব করেছি। দাদর মন্দিরে থাকেন দীর্ঘদিন ধরে যশবন্ত বোরসেদা। তার বয়স প্রায় 86 ছুঁই। আমরা মুম্বাইয়ের থানে জেলায় এই ডিপি ওয়ার্কের কাজে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করেছি। আমরা অনেক দিন ধরেই থানে জেলায় ঘুরছি। এবার তাকে যখন আমরা বলি যে আচার্যদেব এবং অবিন্দাদার আশীর্বাদ, এই ডিপি ওয়ার্ক, আপনি কি আমাদের সাথে বেরোবেন? তিনি তখন একদম জোর দিয়ে বললেন যে না, আমি বেরোবই। তো থানেতে ওনার ছেলের ঘর আছে, তো দাদর থেকে আমরা তাকে থানে নিয়ে যাই। তিনি তার ছেলের ঘরে 2 দিন থাকেন। তো ওনার পায়ের কিছু সমস্যার জন্য আমরা বলি যে আপনি একটু বিশ্রাম করুন 2 দিন, আমরা কিছুদিন পরে আপনাকে নিয়ে যাব। 2 নম্বর দিন রাতে তিনি আমাকে ফোন করে একটু বিরক্তির সুরেই বললেন যে আমি তো এখানে ঠাকুরের কাজ করতে এসেছি, বিশ্রাম করতে তো আসিনি, আমাকে এখানে তোমরা বসিয়ে রেখেছো, আমি ঘরে খাচ্ছি দাচ্ছি, আমার এটা ভালো লাগছে না, আমাকে নিয়ে ফিল্ডে চলো। তো 3 নম্বর দিন তাকে নিয়ে আমরা ফিল্ডে বেরোই। আমরা ঘুরতে ঘুরতে এমন একটা ঘরে এসে পৌঁছাই যিনি বহুদিন আগে ঠাকুর ধরেছিলেন এবং ঠাকুরের সাথে যুক্ত আছেন, কিন্তু কোনো গুরু ভাইয়ের সাথে তার অ্যাটাচমেন্টটা অতটা নেই। আমরা গেলাম তার ঘরে গিয়ে আমরা নক করলাম। নক করে আমরা বললাম, জয়গুরু, আমরা এমন এসছি, আপনি কেমন আছেন? আচার্যদেব পাঠালেন, কি খবর, আপনার শরীর কেমন আছে? তিনি আমাদের প্রথমেই জিজ্ঞেস করলেন যে আচ্ছা, যশবন্ত বোরসেদা কি এসছে আপনাদের সাথে? আমরা বললাম হ্যাঁ এসছে। বলছে ওনাকে আগে ডাকুন। তো আমরা তখন নিচে গাড়িতে উনি বসেছিলেন, যেহেতু 3 তলা ওনার উঠতে অসুবিধা হবে, আমরা তাকে গাড়ি থেকে তুলে নিয়ে ওনার ঘরে অবধি নিয়ে গেলাম। তো ঘরে ঢুকতেই উনি বোরসেদাকে দেখে একদম ভীষণ আনন্দ এবং আপ্লুত হয়ে গেলেন। ওনাকে জয়গুরু দিলেন, প্রথম জয়গুরু জ্ঞাপন করে বলছেন যে पता नहीं क्यों मैं इतना दिन से ठाकुर जी से जुड़ा हूँ, लेकिन आज पता नहीं क्यों इतना सालों के बाद आपका बात मुझे बहुत याद आ रहा था। ওনার কথা উনি মনে করছিলেন সকালবেলায় যে ওনাকে আমি কোথায় পাবো। আমি একটা হারমোনিয়াম কিনেছি, আমি ভেবেছি যে হারমোনিয়ামটা আমি যশবন্তার হাতেই তুলে দেব, কিন্তু তাকে আমি কি করে পাবো সেটা বুঝতে পারছিলাম না। আর অদ্ভুতভাবে ওই দিনই বোরসেদা আমাদের সাথে কাজে বেরোয়, আর বেরিয়ে ওই বাড়িতে এসে উপস্থিত হয়। তিনি মনের আনন্দে তার কেনা সেই হারমোনিয়ামটা বোরসেদার হাতে তুলে দিয়ে বললেন, এই হারমোনিয়ামটা আপনারা ঠাকুরের কাজে লাগাবেন। উনি কথাটা বলতেই একটু ভাবুক হয়ে গেলেন, ইমোশনাল হয়ে বলছেন, দেখুন ঠাকুরের কি দয়া, তার টিউনিংয়ে বাধা থাকলে কি হয়, তার কাজে যুক্ত থাকলে কি হয়। আমি আশেপাশের কোনো গুরু ভাইয়ের সাথে তেমনভাবে যুক্ত ছিলাম না, কিন্তু যেহেতু পরম প্রেমময়ের সাথে আমার যুক্ত ছিলাম আমি সবসময়, প্রত্যেক দিন যেহেতু আমার তার প্রতি যে নিত্য কর্ম, সেই কর্মে যেহেতু আমি যুক্ত ছিলাম, তাই হয়তোবা তিনি আজকে আপনার কথাটা মনে করালেন, আর অদ্ভুতভাবে আজকে আপনি আমার ঘরে এসে পৌঁছালেন। উনি এতটা আনন্দিত হলেন, উনি বলছেন আজকে আপনার কথা ভাবলাম, আজকে আপনি আমার ঘরে এসে উপস্থিত, এই নিন হারমোনিয়ামটা, এটা আপনি ঠাকুরের কাছে লাগাবেন। এই গেল একটা দয়ার কথা। তার ঠিক পরের দিন আমাদের একটা বাড়িতে সৎসঙ্গে যাওয়ার কথা। সেই সৎসঙ্গে যাওয়ার পথে আমরা কোনো একটা জায়গায় ছিলাম ডিপি ওয়ার্কে, সেখান থেকে আমাদের এক মায়ের ঘরে যাওয়ার ছিল। সেই মায়ের ঘরে আরও 4-5 জন মানুষ ছিল, তাদেরকে পিক করে আমরা সৎসঙ্গে যাব। ধরুন আমরা এ পয়েন্টে ছিলাম, আমাদের বি পয়েন্টে যেতে হবে, আর সি পয়েন্ট হচ্ছে আমাদের সৎসঙ্গের লোকেশন। এবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে গেলে আমরা ঘড়ির সময় দেখছি যে আমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাই, তাহলে 6:51 প্রার্থনা, সেই টাইমটা আমরা কোনোভাবেই মেকআপ করতে পারবো না। কি করি, তবে যাই হোক, যেতে তো লাগবে, ওখানে বি পয়েন্টে মানুষরা অপেক্ষা করছে। আমরা এই পয়েন্ট থেকে রওনা দিলাম বি পয়েন্টের দিকে। যেতে হঠাৎ করে রাস্তা ভুল করে আমরা অন্য রুটে চলে যাই। আমি হঠাৎ করে গাড়ি চালাচ্ছিলাম, গাড়িটা একটা সাইডে এনে দাঁড় করাই, সেখানে ছিল নো এন্ট্রি পয়েন্ট। হঠাৎ করে কিছু ট্রাফিক পুলিশ চলে আসে আমার কাছে, আমার গাড়ির রেজিস্ট্রেশন চেক করে, আমার ড্রাইভিং লাইসেন্স চেক করে, তারপর আমাকে ওনাদের কাছে ডাকে।
ডেকে ডেকে আমাকে বলছে যে ভাই তোমার এত ফাইন হয়েছে, তুমি নো এন্ট্রিতে দাঁড়িয়েছো, এখন তো ফাইন তোমাকে দিতেই হবে। আমি বলছি স্যার আমার কাছে তো এমন মানে কিছুই নেই, আমি কী করবো? বলছে কিচ্ছু করার নেই। তো আমাদের সাথে তখন একটি মা ছিলেন, ওই মাটি তখন গাড়ি থেকে বেরোলেন, ওই ট্রাফিক পুলিশ মানে যিনি ছিলেন তার সাথে কথা বললেন, কথা বলে বলছেন দেখুন हम लोग तो सत्संग से काम से निकले हैं, क्या करें अभी, मतलब अभी आप बोलिए क्या करना होगा, बच्चा है तो मतलब हम लोग जानबूझ के भी नहीं कि हमारे साथ एक एजेड है, बोरसेदा তখন গাড়িতে ছিলেন, বলছে बोरसेदा আছেন, ওনার তো শরীরের অসুবিধা, তাই উনি জল খেতে চাইছিলেন, তাই ও দাঁড় করালো, ওর ভুল হয়ে গেছে, কিন্তু আপনারাই তো দেখেন আপনারা কি করবেন। শেষে একদমই ন্যূনতম একটি ফাইন রেখে উনি আমাদের ছেড়ে দিলেন। আমরা আমাদের রাস্তাটা দেখিয়ে দিলেন যে এদিকে গেলে তোমরা সঠিক রাস্তায় পৌঁছাবে। আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আরেকটা ট্রাফিকওয়ালা আমাকে ধরলে, ট্রাফিক পুলিশ আমাদের ধরলেন। তো ওই ট্রাফিক পুলিশ যে আমাদের ধরেছিল প্রথমে, সে বলছে ওই ট্রাফিক পুলিশকে, আরেকজন যে তিনি ধরেছিলেন দ্বিতীয়বার, তাকে বলছেন যে এই ওদের ছেড়ে দাও, ওদের হয়ে গেছে। দ্বিতীয় ট্রাফিক পুলিশ তখন বলছে যে কপাল ভালো তোমাদের যে আমার হাতে পড়োনি, তাহলে এত সহজে রেহাই পেতে না। তো সে যাই হোক, আমরা ওই রাস্তা দিয়ে আমরা ওই বি পয়েন্টের দিকে যাচ্ছি। হঠাৎ করে দেখি যে টাইম তো অনেকটা হয়ে গেছে, এখন আর বি পয়েন্টে গেলে চলবে না, ডাইরেক্ট সৎসঙ্গে যেতে হবে। লোকেশনটা মেরে দেখি যে ওই যেই পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে সৎসঙ্গের জায়গাটা অনেক কাছে, 1 কিলোমিটার মাত্র। আমরা ওই রাস্তা দিয়ে এগোলাম, আর ওই ঠিক টাইম মতে আমরা সেই সৎসঙ্গে পৌঁছালাম। যারা ওই বি পয়েন্টে ছিল তাদের আমরা বললাম যে তোমরা ডিরেক্ট চলে আসো, আমরা ডিরেক্ট সৎসঙ্গে যাচ্ছি। প্রার্থনা শুরু হওয়ার ঠিক 2 মিনিট আগে আমরা এখানে গিয়ে পৌঁছালাম। ঘটনাটা এখানেই শেষ নয়। ওই দিন আমার সাথে আমার এক বোনের কথা হয়, ব্রততী বড়ো, তার বাড়ি আসাম। তার সাথে আমার খুব রেগুলার যে কথা হয় তেমন না। সে হঠাৎ করে ওই দিন আমাকে মেসেজ করছে যে বিশালদা তুমি সুস্থ থাকবে, তোমার কিছু হবে না, তুমি চিন্তা করো না, তুমি সাবধানে গাড়ি চালিও। আমি বললাম হঠাৎ করে তোর কি হলো? বলছে না না তুমি গাড়ি চালিও, ঠাকুর আছেন, তোমার কিছু হবে না। তাই আমি বললাম কি হয়েছে সেটা তো বলো। বলছে না আমি একটা বাজে স্বপ্ন দেখেছি, তুমি প্লিজ নিজের যত্ন রেখো, ঠাকুর আছেন, কিচ্ছু হবে না। আমি বলছি কী স্বপ্ন দেখেছি? বলছে আমি আজকে কাঁদতে কাঁদতে আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি 6:30 6:30 দিকে স্বপ্নটা দেখলাম যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি এই পৃথিবীতে নেই, তুমি একটু সাবধানে গাড়ি চালিও, ঠাকুর আসেন, কিছু হবে না। তা আমি ভাবলাম যে ঠিক আছে, দেখেছে। এবার ইন্টারেস্টিংলি শুনলে এটা গল্পের মতো মনে হবে, ইন্টারেস্টিংলি হয়েছে কি, যেই ট্রাফিক পুলিশ দাদা আমাদের দাঁড় করিয়েছিলেন, আমরা যখন চলে আসার সময় উনি আমাদের ডেকে বলছেন যে আপনাদের যে দাঁড় করিয়েছি ফাইনটা নিলাম, কেন নিলাম জানেন? এই দেখেন এখানে আজকে সকাল 6:30টায় একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই মারা গেছে। আমাদের গাড়িটা দেখালেন, আমি দেখলাম যে আমি যে গাড়িটা চালাচ্ছি এক্স্যাক্টলি ওই গাড়িটারই সকাল 6:30টায় ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমরা সন্ধ্যা 6:30টায় ওখানে দাঁড়িয়েছিলাম। উনি আমাদের বলছেন যে এই গাড়িটারই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি যে গাড়িটা চালাচ্ছিলাম ওই ট্রেভেরাই একটা গাড়ি সেম কালার অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল 6:30টায়, আর আমরা সন্ধ্যে 6:30টায় ওখানে উপস্থিত ছিলাম। ভাবলে অনেক কিছুই, না ভাবলে কিছুই না। ভাবলে তার দয়া, আর না ভাবলে হতেই পারে এমন ঘটনা অহরহ হতে থাকে। কিন্তু আমরা তো তার কাজে ছিলাম। আমার মনে হলো যে তার স্বপ্ন দেখাটা ভুল ছিল না, সে হয়তো বা ঠিকই দেখেছিল, কিন্তু ঠাকুর হয়তো দয়া করে আমাকে কোনো না কোনোভাবে ওই অ্যাক্সিডেন্টের থেকে বাঁচিয়ে দিলেন। অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিকই, কিন্তু অন্য একটা মানুষের হয়েছিল সকাল 6:30টায়, আর আমরা সন্ধ্যা 6:30টায় ওখানেই দাঁড়িয়েছিলাম, ওই পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম। আমার এটা অনুভব হলো ব্যক্তিগতভাবে, এবং গাড়িতে যারা ছিল সবাই এটা বলছিল যে হতে পারতো আমিও থাকতে পারতাম ওই জায়গায়, কিন্তু যেহেতু ঠাকুরের কাজের সাথে যুক্ত আছি তাই হয়তো আমি বেঁচে ফিরলাম, তাই হয়তো তিনি আমাদের সবাইকে বাঁচিয়ে দিলেন। তার কাজের সাথে যুক্ত থাকলে এই প্রকৃতি আমাদের সেবা দেয়, তার কাজের সাথে যুক্ত থাকলে এই নেচার আমাদের সেবা দেয়, কারণ তিনি তো পুরুষোত্তম। তার কাজের সাথে সবাই যুক্ত থাকবেন, আনন্দে থাকবেন। এই ছিল আমাদের 2টি অনুভূতির ঘটনা। আমি সবার সাথে তুলে না ধরলে আমি পারলাম না, কারণ আনন্দটা ভাগ করলেই বাড়ে। তার দয়া, আমরা সবাই আনন্দে আছি, তার দয়ায় আমরা সবাই আনন্দে আছি, আনন্দে থাকবো তখনই যখন আমরা তার কাজের সাথে যুক্ত থাকবো। সবাই নিজেকে তার কাজের সাথে যুক্ত রাখবেন, সবাই আনন্দে থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জয় গুরু।